কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা তোমাদের জিওগ্রাফি মেজরের সম্পূর্ণ সাজেশন সম্বন্ধে আলোচনা করব, যেখানে ক্লাইমেটোলজি, সয়েল এবং বায়োজিওগ্রাফির সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো। তোমরা কিভাবে নোটস নিবে সেটাও বলে দেব, আবার কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটাও আজকে বিস্তারিত বর্ণনা করে দেব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সমস্ত কিছু বুঝে নাও, দিয়ে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়তে থাকো, তাহলেই এখান থেকে তোমরা আশা করছি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের সিলেবাস প্রচুর বড় রয়েছে, যেখানে ক্লাইমেটোলজির একটি বিশাল পার্ট রয়েছে, তার সঙ্গে সয়েল এবং বায়োজিওগ্রাফি রয়েছে। তো প্রথমেই তোমাদের সিলেবাসটা তোমরা আগেও দেখেছো, যারা সিলেবাস এখনো সম্পূর্ণ দেখোনি তারা দেখে নাও। এই হচ্ছে ক্লাইমেটোলজির সিলেবাস তোমাদের, যেখানে অনেকগুলো তোমাদের চ্যাপ্টার রয়েছে এবং সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি রয়েছে, অর্থাৎ মৃত্তিকা ভূগোল এবং জীব ভূগোল। এখান থেকেও তোমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তো তোমাদের একটা সমস্যা অনেকজনের দেখা গিয়েছে যে তোমরা বই থেকে কোন কোন জায়গাগুলো পড়বে সেগুলো বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে। তো তোমরা এই জায়গাগুলো, এই চ্যাপ্টারগুলো তোমরা একটু পড়বে। তোমরা বই খুললেই এই চ্যাপ্টারগুলো পাবে, যেখানে ক্লাইমেটোলজিতে তোমরা টেম্পারেচার চ্যাপ্টার পাবে, হিট বাজেট চ্যাপ্টার পাবে, ইনভার্সন অফ টেম্পারেচার চ্যাপ্টার পাবে। কোনো কোনো বইয়ে ইনভার্সন অফ টেম্পারেচার এবং টেম্পারেচার একসঙ্গেই রয়েছে। 5 নম্বর তোমাদের ক্লাইমেটোলজি থেকে চ্যাপ্টার রয়েছে প্ল্যানেটারি উইন্ড, তারপরে রয়েছে জেটি স্ট্রিম, এয়ার মাস এবং এয়ার ফ্রন্টের চ্যাপ্টার, তারপরে মনসুনের চ্যাপ্টার, তারপরে তোমরা কনডেনসেশন এবং প্রেসিপিটেশনের চ্যাপ্টার পেয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জের চ্যাপ্টারটা তোমাদের কোনো বইয়ে মানে আলাদা করে চ্যাপ্টার দেওয়া নেই, কোনো একটা চ্যাপ্টারের সঙ্গে মিলিয়ে করা হয়েছে। আর 12 নম্বর এবং লাস্ট চ্যাপ্টার হচ্ছে তোমাদের ক্লাইমেট ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাইমেটোলজি থেকে পড়তে হবে। সয়েল জিওগ্রাফি থেকে তোমাদের মেন চ্যাপ্টার রয়েছে ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, যে এই চ্যাপ্টারটা তোমরা একবার প্রথমেই পেয়ে যাবে। তারপরে ডিফারেন্ট সয়েল প্রোফাইল, সয়েল প্রপার্টিজ, সয়েল ক্লাসিফিকেশন, ল্যান্ড ক্যাপাবিলিটি, এই চ্যাপ্টারগুলো তোমরা পাবে। এবং বায়োজিওগ্রাফি থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে? বেসিক কনসেপ্টস অফ বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফির যে বেসিক মানে প্রাথমিক যে চ্যাপ্টারগুলো রয়েছে বইয়ে, বিভিন্ন রয়েছে ইকোসিস্টেম, ইকোলজি, এই সব বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবং তোমাদের ইকোসিস্টেমটা আলাদাভাবে একটা বড় চ্যাপ্টার রয়েছে, সেটা পড়তে হবে, যেখানে তোমাদের এনার্জি ফ্লো পড়তে হবে। তারপরে রয়েছে বায়োমের চ্যাপ্টার রয়েছে, তারপরে রয়েছে নিউট্রিশন সাইকেল, যেটাকে বলা হয় বায়োজিওকেমিক্যাল সাইকেল, এটা। এবং শেষ চ্যাপ্টার হচ্ছে বায়োডাইভার্সিটি। তো তোমাদের টোটাল 12 আর 10 22টি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, অর্থাৎ তোমাদের সিলেবাসে মেন চ্যাপ্টার 22টি রয়েছে। এছাড়াও এর মধ্যে অনেক কিছু ভাগ রয়েছে, তো সেগুলো সম্বন্ধে আলোচনা করব। এবং প্রথমেই তোমাদের আরেকটা বিষয় আলোচনা করে দিই, যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, মানে কোন জায়গা থেকে কিরকম প্রশ্ন আসবে। তো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন 75 মার্কের যে পেপারটা হয় তোমাদের থিওরি পেপার। হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, তোমাদের অনেকেরই একটা তোমরা দুটো মেজর ভুল করছো, যে দুটো কিন্তু থিওরি মেজর পড়বে না। তোমাদের এর আগে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে এসিসি ছিল, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা তোমাদের প্র্যাকটিক্যালের মতো করে করানো হতো। কিন্তু এই যে ফোর্থ সেমিস্টারে তোমাদের এসিসি কে হটিয়ে দিয়ে তোমাদের এসিসির বদলে প্র্যাকটিক্যাল চ্যাপ্টারটা মেজর হিসেবে যোগ হয়েছে। তো তোমাদের দুটো মেজর রয়েছে অবশ্যই, কিন্তু একটা মেজর পেপার তোমাদের হবে থিওরি পেপার, যেটা তোমাদের বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং আরেকটা যেটা মেজর পেপার, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার, সেটা তোমাদের নিজের কলেজে বসে পরীক্ষা হবে। তো মেজর পেপারের ধারণাটা তোমরা বুঝে নিলে। এবার তোমাদের এইরকমই আগেও যেরকম আসতো 20 মার্কের জন্য 2 মার্কের প্রশ্ন, 20 মার্ক আসে 5 মার্কের প্রশ্ন এবং 20 মার্ক আসে 10 মার্কের প্রশ্ন, এইভাবেই তোমাদের প্যাটার্ন থাকবে একবারে সব মানে সমস্ত ইয়েতে সেমিস্টারে। কিন্তু এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে 2 মার্কস ক্লাইমেটোলজি থেকে, 2 মার্কস 6 থেকে 8টি প্রশ্ন আসতে পারে। আর সয়েল এবং বায়ো থেকে 7 টু 9টি প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে তোমাদের 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে, যে ক্লাইমেটোলজি থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে 2 মার্কের ক্ষেত্রে, এবং সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে 5 মার্কের ক্ষেত্রে। এই 5 মার্কের জায়গাটা একটু জটিল, এটা বিভিন্ন ভাবে হতে পারে। যেমন 5 মার্কের ক্ষেত্রে ক্লাইমেটোলজি, সয়েল এবং বায়োজিওগ্রাফি 3টি বিষয় থেকে দুটি দুটি করে প্রশ্ন 5 মার্কের জন্য আসতে পারে।
তাহলে দুটি দুটি করে প্রশ্ন, 3টে থেকে এলে 6টা প্রশ্ন আসবে, তার মধ্যে তোমাদের 4টে লিখে আসতে হবে। অথবা আরেকটা বিষয় আসতে পারে যে 3টি প্রশ্ন ক্লাইমেটোলজি থেকে আসতে পারে এবং আর বাদ বাকি 3টি প্রশ্ন সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে আসতে পারে। সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে ধরে নাও সয়েল থেকে একটা এলো, বায়ো থেকে দুটি এলো, বা বায়ো থেকে বায়ো থেকে একটি এলো, সয়েল থেকে দুটি এলো, এইভাবে তোমাদের 5 মার্ক আসবে। 10 মার্কের বিষয়টা কিন্তু কনফার্ম এইভাবে আসার কথা যে 10 মার্কের ক্ষেত্রে ক্লাইমেটোলজি থেকে দুটি প্রশ্ন আসবে এবং সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে একটি একটি করে প্রশ্ন আসবে। তাহলে তোমাদের 10 মার্কের প্রশ্ন দুটি লিখে আসতে হয়। এবার কেউ যদি ক্লাইমেটোলজির বইটা একবারে গোটা পড়ে যাও, তাহলে তোমাদের 10 মার্কের প্রশ্নর ক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না। সয়েল এবং বায়োজিওগ্রাফি না পড়লেও শুধুমাত্র ক্লাইমেটোলজি গোটা পড়লেই কিন্তু তোমরা দুটো তোমরা পেয়ে যাবে। তবে এক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু সাজেশন ওয়াইজ, তাই তোমরা সমস্তগুলো পড়ে যাবে। তাহলে তোমরা যে কোনো প্রশ্ন অরে আসলে তোমরা লিখে আসতে পারবে। তো এটা গেল তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন, সিলেবাস অনুসারে কিরকম কোয়েশ্চেন প্যাটার্ন হবে সমস্ত কিছু। এবার যারা পেড নোট নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে বা তোমরা আমাকে ফোন করতে পারো, যেখানে তোমাদের এই বছর বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন, দুই ভার্সনেরই নোটস রেডি আছে এবং এর সঙ্গে অনেকগুলো প্রশ্নপত্র, ডায়াগ্রাম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে। তো তোমাদের যাদের পেড নোট প্রয়োজন তারা আমাকে মেসেজ করতে পারো এই নম্বরে বা কল করতে পারো, দিয়ে তোমরা পেড নোট নিতে পারো। এবার আসছি আমরা সাজেশন সম্বন্ধে। প্রথমে আমরা ক্লাইমেটোলজির সাজেশন সম্বন্ধে আলোচনা করব, বা জলবায়ু বিদ্যার। জলবায়ু বিদ্যা থেকে তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে টেম্পারেচার, ইনভার্সন অফ টেম্পারেচার এন্ড হিট বাজেট। এই 3টি চ্যাপ্টার মিলে তোমাদের একটা চ্যাপ্টার, মানে তোমাদের আমি সিলেবাস অনুসারে আমি বোঝাচ্ছি। এই যে সিলেবাসে প্রথমে রয়েছে 1 নম্বর দিয়ে টেম্পারেচার, টেম্পারেচারের সঙ্গে রয়েছে হিট বাজেট এবং ইনভার্সন অফ টেম্পারেচার। এই 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 যে 3টি চ্যাপ্টার মিলে একটি চ্যাপ্টার হিসাবে আমি দিয়েছি। যে এখান থেকে 2 মার্কের প্রশ্ন কি কি আসতে পারে। প্রথম প্রশ্ন, ডিফাইন ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা কাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে ডিফাইন ল্যাপস রেট বা তাপ বিযুক্তি হার কাকে বলা হয়। এক্ষেত্রে দুইটি তাপ বিযুক্তি হার তোমরা পড়বে, নরমাল এবং এনভায়রনমেন্টাল। এছাড়াও তাপ বিযুক্তি হার রয়েছে, সেগুলো অন্য চ্যাপ্টারে পড়তে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে হোয়াট ইজ থার্মাল ইকুয়েটর অথবা হিট ইকুয়েটর বা তাপ বিষুব রেখা কাকে বলা হয়। হোয়াট আর আইসোথার্মস, আইসোথার্মস কি বা সমতাপ রেখা কি। 5 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন স্ক্যাটারিং, ডিফিউশন এন্ড রিফ্লেকশন। এই তিনটির মধ্যে পার্থক্য আসে 2 মার্কের জন্য, যে স্ক্যাটারিং এর সঙ্গে ডিফিউশন দিয়ে দিল বা স্ক্যাটারিং এর সঙ্গে রিফ্লেকশনের পার্থক্য দিয়ে দিল, তো এটা আসতে পারে। 6 নম্বর বিষয় হচ্ছে ডিফাইন ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক উইন্ড বা ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু কাকে বলা হয়। 7 নম্বর প্রশ্ন হোয়াট ইজ থার্মাল এফিসিয়েন্সি। 8 নম্বর প্রশ্ন ডিস্টিংগুইশ বিটুইন ইনসোলেশন এন্ড রেডিয়েশন। 9 নম্বর প্রশ্ন হোয়াট ইজ অরোরা। অরোরা দুটি তোমাদের পড়তে হবে। উত্তর গোলার্ধে অরোরাকে বলা হয় বোরিওলিস এবং দক্ষিণ গোলার্ধতে বলা হয় অস্ট্রিয়ালিস। তো এই দুটি অরোরা সম্বন্ধে পড়তে হবে। যদি তোমাদের প্রশ্ন এলো হোয়াট ইজ অরোরা অস্ট্রিয়ালিস, তাহলে কি লিখতে হবে, প্রথমে অরোরা ডিফাইন করতে হবে অরোরা কাকে বলা হয়, এবং তারপরে তোমাদের শেষে লিখতে হবে যে দক্ষিণ গোলার্ধতে যে অরোরা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অরোরা অস্ট্রিয়ালিস, এবং এর উল্টোটা হচ্ছে বোরিয়ালিস, যে উত্তর গোলার্ধতে যখন অরোরা সৃষ্টি হবে তখন সেটাকে বলা হয় বোরিয়ালিস। 10 নম্বর হচ্ছে হোয়াট ইজ ট্রপোপজ। এখান থেকে 5 এবং 10 মার্কের প্রশ্ন কি কি আসতে পারে। এখান থেকে টোটাল 5টি প্রশ্ন রাখা হয়েছে। প্রথম দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে রাইট এ ডিটেইল নোট অন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অন আর্থ অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলে তাপমাত্রা ভার্টিক্যাল মানে উলম্ব ডিস্ট্রিবিউশন আলোচনা করো, মানে ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রা কত, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এইভাবে উঠতে উঠতে তাপমাত্রা কতটা কমছে বা বাড়ছে, এই তোমাদের বিষয়গুলো আলোচনা করতে হবে। এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য স্যালাইন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, মানে পৃথিবীর উলম্ব তাপমাত্রার পরিবর্তন বা উলম্ব তাপমাত্রা ডিস্ট্রিবিউশনের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারে রাইট অ্যাবাউট এ লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার। লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার মানে প্রথমে ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে বিভিন্ন লেয়ার গুলি রয়েছে এই লেয়ার গুলি সম্বন্ধে আলোচনা করতে হবে। তো এই একটা নোটের মাধ্যমে দুটো তোমাদের নোট কমপ্লিট। 2 নম্বর প্রশ্ন রাইট অ্যাবাউট এ ডিটেইলড নোট অন হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অন আর্থ। হরিজন্টাল মানে হচ্ছে মানে অনুভূমিক ভাবে, মানে ইকুয়েটর থেকে, মানে একবারে 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে একবারে পোল পর্যন্ত হরিজন্টালি তাপমাত্রা ডিস্ট্রিবিউশন কেমন হয়, যে 0 ডিগ্রি তে কত, তারপরে 30 ডিগ্রি ল্যাটিটিউডে কত, তারপরে 60 ডিগ্রি ল্যাটিটিউডে কত,
তারপরে 90 ডিগ্রি ল্যাটিটিউডে কত তাপমাত্রা বাড়ছে না কমছে, কেন বাড়ছে বা কেন কমছে, এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এই প্রশ্নটাও আসতে পারে ঘুরিয়ে, রাইট অ্যাবাউট দ্য স্যালাইন ক্যারেক্টারিস্টিক্স অফ হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, মানে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বা অনুভূমিক তাপমাত্রার বন্টনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অথবা দিয়ে আরেকভাবে এই প্রশ্নটা আসতে পারে, ডিসকাস অ্যাবাউট দ্য সিজনাল ভ্যারিয়েশন অফ হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অন আর্থ অ্যাটমসফিয়ার, মানে এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারের সঙ্গে তোমাদের সিজন মানে হচ্ছে ঋতুগত বৈচিত্র্যতার পরিপ্রেক্ষিতে তোমাদের হরিজন্টাল ডিস্ট্রিবিউশনটা আলোচনা করতে হবে। এক্ষেত্রে তোমাদের মেন দুটো ঋতু রয়েছে, একটা হচ্ছে সামার এবং একটা হচ্ছে উইন্টার। তো এই সামার এবং উইন্টারের পরিপ্রেক্ষিতে তোমাদের আলোচনা করতে হবে এই নোটটা। তো একটা প্রশ্ন থেকেই এই একটা উত্তর থেকেই তোমাদের এই 3টে নোট হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাইট অ্যাবাউট দ্য টাইপস অফ ইনভার্সন অফ টেম্পারেচার, মানে ইনভার্সন অফ টেম্পারেচার বা তাপমাত্রার বৈপরীত্যের প্রকারভেদগুলি আলোচনা করো। এর আগের বছরও ইনভার্সন অফ টেম্পারেচারের ধারণা এসেছিল, কিন্তু টাইপস বা প্রকারভেদ আসেনি। তাই তোমাদের এবার আসতে পারে এই প্রশ্নটা, অথবা দিয়ে আসতে পারে, ডিসকাস অ্যাবাউট দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ইনভার্সন অফ টেম্পারেচার, মানে তাপমাত্রার বৈপরীত্যের কারণগুলি কি কি এবং এর ফলাফল কি কি, এই প্রশ্নটাও আসতে পারে। তো এই প্রশ্নটা থেকে আরো কি কিভাবে প্রশ্ন আসতে পারে, ইনভার্সন অফ টেম্পারেচার কাকে বলা হয়, এটা 2 মার্কের জন্য আসতে পারে, এবং এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এই বিভিন্ন প্রকারভেদগুলি তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে, এবং 5 মার্কের জন্য বৈশিষ্ট্য সহকারে আসতে পারে। যে তোমাদের বললো যে ভ্যালি ইনভার্সনের 5টি বৈশিষ্ট্য লেখো, তখন তোমাদের সেটা লিখে আসতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রাইট অ্যাবাউট এ ডিটেইলড নোট অন হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার, মানে অ্যাটমসফিয়ারের হিট বাজেট বা বায়ুমণ্ডলের হিট বাজেট সম্বন্ধে আলোচনা করো। তো এখান থেকে 2 মার্কের প্রশ্ন ঘুরিয়ে আসে, ইনসোলেশন কি, অ্যালবেডো কি, ইফেক্টিভ সোলার রেডিয়েশন কি, এগুলো 2 মার্কের জন্য আসে। তো এই একটা নোট থেকে এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার নেই। আলাদা করে পড়লে 200-300 প্রশ্নতেও হবে না, তোমাদের এই বড় প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের এই শর্ট প্রশ্নগুলো করে নিতে হবে, তাহলেই তোমাদের অল্প পড়ায় বেশি পড়া হবে। 5 নম্বর হচ্ছে, রাইট অ্যাবাউট দ্য ফ্যাক্টরস অফ ইনসোলেশন বা আগত সৌর বিকিরণের ফ্যাক্টরস বা নিয়ন্ত্রকগুলি কি কি, এবং এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে যে বিভিন্ন ফ্যাক্টরগুলি রয়েছে, তার মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং ল্যাটিটিউডের ভূমিকাটা আসতে পারে। তো এটা গেল তোমাদের প্রথম চ্যাপ্টার। এবার দ্বিতীয় চ্যাপ্টার, এই এতগুলো প্রশ্ন দেখে ঘাবড়িও না, তোমাদের এর পরের চ্যাপ্টারগুলোতে প্রশ্ন অনেক কমে যাবে। এখানে 3টে বড় বড় চ্যাপ্টার রয়েছে, টেম্পারেচার, ইনভার্সন এবং হিট বাজেট, তাই এখান থেকে একটু প্রশ্ন বেশি। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে প্ল্যানেটারি উইন্ড এন্ড জেট স্ট্রিম, মানে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনের দুটো চ্যাপ্টার রয়েছে, প্ল্যানেটারি উইন্ড এবং জেট স্ট্রিম। প্ল্যানেটারি উইন্ড মানে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, তোমরা পড়েছো ওই বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, পূবালি বায়ু, তারপরে মেরু বায়ু, এটা হচ্ছে প্ল্যানেটারি উইন্ড, এগুলো হচ্ছে প্ল্যানেটারি উইন্ড। এবং তার সঙ্গে জেট স্ট্রিম, জেট বায়ু তো তোমরা পড়ে আসছো অনেকদিন থেকে। তো এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসতে পারে, ডিফাইন কোরিওলিস ফোর্স। 2 নম্বর আসতে পারে ডিফাইন ফেরেলস ল। 3 নম্বর প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ জিওস্ট্রফিক ব্যালেন্স এন্ড জিওস্ট্রফিক উইন্ড। 4 নম্বর প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ অ্যাজোরেস হাই। 5 নম্বর আসতে পারে, ডিস্টিংগুইশ বিটুইন উইন্ড এন্ড এয়ার। উইন্ড এবং এয়ারের মধ্যে পার্থক্য, দুটো বিষয় একই মনে হলেও কিন্তু এক না, উইন্ড প্রবাহিত হয়, এয়ার প্রবাহিত হয় না। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ব্যারোট্রপিক এন্ড ব্যারোক্লিনিক কন্ডিশন, এটা পার্থক্য আসতে পারে 2 মার্কের জন্য। এবং 7 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ স্ট্যাবিলিটি এন্ড ইনস্ট্যাবিলিটি, এটারও পার্থক্য আসতে পারে। তো তোমাদের এইগুলো হচ্ছে 2 মার্কের জন্য পড়তে হবে, মেইনলি 2 মার্কের জন্য পড়তে হবে আলাদাভাবে এইগুলো। এর সঙ্গে 5 এবং 10 মার্কের সাথেই অনেকগুলো 2 মার্ক তোমাদের হয়ে যাবে। যেমন 5 মার্ক এবং 10 মার্ক থেকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, রাইট অ্যাবাউট দ্য টাইপস অফ প্ল্যানেটারি উইন্ড। এই প্রশ্নটা তোমাদের 10 বা 5 এর জন্য এই বছর আসবে না, কিন্তু এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে কেন, কারণ এখান থেকে তোমাদের 2 মার্কের অনেকগুলো প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো দেখো, যে হোয়াট ইজ প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ু প্রবাহ কাকে বলা হয় 2 মার্কের জন্য, হোয়াট ইজ ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু কাকে বলা হয়, বাণিজ্য বায়ুকে আবার বলা হয় ট্রপিক্যাল ইস্টার্লি, তো এটা কাকে বলা হয়। আবার 3 নম্বর আসতে পারে, হোয়াট ইজ ওয়েস্টার্লি বা পশ্চিমা বায়ু কাকে বলা হয়, হোয়াট ইজ হর্স ল্যাটিটিউড, অশ্ব অক্ষাংশ কাকে বলা হয়, হোয়াট ডু ইউ মিন বাই আইটিসিজেড বা এন্ড ডোলড্রামস। আইটিসিজেড বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোনস এবং ডোলড্রাম, এই দুটো বিষয় কি। তারপরে এখান থেকে আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই রোয়ারিং 40s, ফিউরিয়াস 50s এবং শ্রিঙ্কিং 60s। তো এতগুলো তোমাদের 2 মার্কের প্রশ্ন তোমাদের এই
এই যে এই যে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, তাই এই প্রশ্নটা তোমাদের এবার যোগ করা হয়েছে। 5 বা 10-এর জন্য আসার সম্ভাবনা এর নেই, কিন্তু এখান থেকে তোমাদের প্রচুর 2 মার্ক আসবে, তাই তোমাদের এই গোটা নোটটা পড়ে যেতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য রিলেশন বিটুইন প্ল্যানেটারি উইন্ড অ্যান্ড প্রেসার বেল্টস। মানে এই যে পৃথিবী, এই পৃথিবীতে 7টি প্রেসার বেল্ট রয়েছে, বিভিন্ন জায়গায় নিম্নচাপ এবং বিভিন্ন জায়গায় উচ্চচাপ। তো এই যে প্রেসার বেল্ট গুলি থেকেই কিন্তু প্ল্যানেটারি উইন্ড হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আসতে থাকে। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কটা তোমাদের ব্যাখ্যা করতে হবে যে ইয়ের সঙ্গে, বাণিজ্য বায়ুর সঙ্গে সম্পর্ক কি, তারপরে পশ্চিমা বায়ুর সঙ্গে সম্পর্ক কি, মেরু বায়ুর সঙ্গে কি সম্পর্ক। তো এইভাবে তোমাদের একটু আলোচনা করতে হবে। এটা 5 মার্কের জন্য বা 10 মার্কের জন্য আসতে পারে। 10 মার্কের আসার সম্ভাবনা নেই, কিন্তু তোমাদের একটা বিষয় প্রথমেই বলা উচিত ছিল যে তোমাদের এই যে ক্লাইমেটোলজি, সয়েল এবং বায়োজিওগ্রাফি, এখান থেকে যে 10 মার্ক তুমি পড়ে যাবে সেটা 5 মার্কের জন্য আসতে পারে, 5 মার্ক যেটা পড়ে যাবে সেটা অন্য একটা প্রশ্নের সঙ্গে জুড়ে দিয়ে 10 মার্কের জন্য আসতে পারে। তাই তোমাদের একটু বেশি পড়তে হবে। তবে যারা কম পড়ে যেতে চাও তাদের জন্য একটা তো আমি সাজেশন প্রত্যেকবার দিই, সেটা একবারে পরীক্ষার মানে 1 মাস আগে আমি দিব, যেটা ফাইনাল সাজেশন থাকবে, যেখানে তোমাদের অল্প কিছু প্রশ্ন পড়ে তোমরা 70-80% কমন পাবে। এবং এই প্রশ্নগুলো, এই যে আজকের সাজেশন, এগুলো হচ্ছে মানে ফুল সাজেশন 100% এর জন্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট আ ডিটেইলড নোট অন জেট স্ট্রিম। জেট স্ট্রিম সম্বন্ধে আলোচনা করো। এই জেট স্ট্রিম সম্বন্ধে গোটা চ্যাপ্টার আসে না, এগুলো ভাগে ভাগে প্রশ্নটা আসে। কারণ ভাগে ভাগে কিভাবে প্রশ্ন আসতে পারে যে জেট স্ট্রিমের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, আসতে পারে 5 মার্কের জন্য। টাইপস অফ জেট স্ট্রিম, জেট স্ট্রিমের বিভিন্ন টাইপস রয়েছে, সেই টাইপস গুলো আলোচনা করো, যে ইস্টার্লি, তারপরে সাব ট্রপিক্যাল, ওয়েস্টার্লি জেট স্ট্রিম। তো এই তোমাদের তারপরে পোলার জেট, তো এগুলো সম্বন্ধে তোমাদের একটু জেনে যেতে হবে। আবার আসতে পারে যে ইম্প্যাক্ট অফ জেট স্ট্রিম অন ওয়েদার এন্ড ক্লাইমেট, মানে আবহাওয়া এবং জলবায়ুর উপর জেট স্ট্রিমের প্রভাব কি, তো সেটা তোমাদের পড়তে হবে। এখান থেকে আবার 2 মার্কের জন্য আসতে পারে জেট বায়ুর সংজ্ঞা, জেট বায়ুর বিভিন্ন প্রকার এবং জেট ম্যাক্সিমা কাকে বলা হয়, এগুলোকে 2 মার্কের জন্য আসতে পারে। এবার আসছি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে এয়ার মাস এবং ফ্রন্ট। মাস এবং ফ্রন্ট থেকে বা বায়ুপুঞ্জ এবং সীমান্ত থেকে তোমাদের আলাদাভাবে 2 মার্কের প্রশ্ন পড়ে যাওয়ার কোনো দরকার নেই। এখান থেকে তোমাদের এই কয়েকটি 5 বা 10 মার্কের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়ে যাও, এখান থেকে সমস্ত 2 মার্কের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য টাইপস অফ এয়ার মাস। বায়ুপুঞ্জের বিভিন্ন যে শ্রেণী বিভাগ রয়েছে, ট্রপিক্যাল এয়ার মাস, তারপরে পোলার এয়ার মাস, তারপরে এর কন্টিনেন্টাল ট্রপিক্যাল, কন্টিনেন্টাল পোলার, এই যে তোমাদের এই প্রকারভেদগুলো, এই প্রকারভেদগুলোই তোমাদের আসতে পারে 2 মার্কের জন্য, 5 মার্কের জন্য। আবার গোটা নোটটাও তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট এ ডিটেইলড নোট অন এয়ার মাস মডিফিকেশন। এয়ার মাসের মডিফিকেশন সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে, যে এয়ার মাস মডিফিকেশন, এর দুটো মডিফিকেশন রয়েছে, সেই দুটো মডিফিকেশন আলোচনা করতে দিতে পারে। অথবা এয়ার মাস মডিফিকেশনের যেই নিয়ন্ত্রকগুলো প্রয়োজন, সেই নিয়ন্ত্রকগুলো তোমাদের আসতে পারে 5 বা 10 এর জন্য। তো এই নোটটাও তোমাদের পড়ে যেতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য টাইপস অফ ফ্রন্ট। সীমান্তের প্রকারভেদ আলোচনা করো। সীমান্তের প্রকারভেদ মানে সীমান্তের প্রকারভেদগুলো তোমাদের 10 এর জন্য আসে না, 5 এর জন্য আসতে পারে। এবং এই যে প্রকারভেদগুলো, এগুলোই তোমাদের কিন্তু 2 মার্কের জন্য আসে। যেমন সীমান্তের সংজ্ঞা আসতে পারে 2 মার্কের জন্য, যে হোয়াট ইজ ফ্রন্ট। তারপর ফ্রন্টের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, স্টেশনারি ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট, তারপরে অক্লুডেড ফ্রন্ট। তো এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসে, এবং এর সঙ্গে অক্লুডেড ফ্রন্ট গঠন হওয়ার যে প্রক্রিয়া, অক্লুশন, সেটাও 2 মার্কের জন্য আসে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ওয়ার্ম এন্ড কোল্ড ফ্রন্ট, অর্থাৎ উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্তের মধ্যে পার্থক্য। 2 এর জন্য আসে, 5 এর জন্য আসে। 5 নম্বর প্রশ্ন রাইট অ্যাবাউট দ্য ফ্যাক্টরস এন্ড প্রসেস অফ ফ্রন্টোজেনেসিস এন্ড ফ্রন্টোলাইসিস। যে ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলাইসিসের যে নিয়ন্ত্রকগুলো, সেগুলো আলোচনা করে, এবং এই যে প্রকার, এই যে প্রসেসটা, এই তাদের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আলোচনা করো। ফ্রন্টোজেনেসিস, জেনেসিস, যেখানে জেনেসিস লেখা থাকবে, জেনেসিস মানে হচ্ছে যেটা গঠন করা বা তৈরি করা, এবং লাইসিস মানে হচ্ছে শেষ করা। তো ফ্রন্টোজেনেসিস মানে ফ্রন্ট গঠন হওয়ার প্রক্রিয়া, এবং ফ্রন্টোলাইসিস মানে হচ্ছে ফ্রন্ট ধ্বংস হওয়ার প্রক্রিয়া। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে মনসুন। মনসুন চ্যাপ্টারটা তোমাদের পড়তে ভালো লাগবে। মনসুন মানে হচ্ছে মৌসুমী বায়ু বা মৌসুমী বায়ুর সার্কুলেশন। তো মৌসুমী বায়ুর সার্কুলেশন তোমাদের কিভাবে পড়তে হবে, ভারতের রেফারেন্স দিয়ে পড়তে হবে। তো এখান থেকে 2 মার্কের প্রশ্ন কিছু তোমাদের আসে, যেমন ডিফাইন মনসুন।
তারপরে মৌসুমী বায়ু কাকে বলা হয়? 2 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সিউডো মনসুন। সিউডো মনসুন মানে হচ্ছে ছদ্মবেশী মৌসুমী বায়ু। 3 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হিট ইঞ্জিন। তারপরে 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ ব্রেক অফ মনসুন। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ ব্রাস্ট অফ মনসুন। 6 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মানে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ এল নিনো। 8 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিট্রেটিং মনসুন। তো এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসে। এবার 5 বা 10 জন্য এখান থেকে 3টে প্রশ্ন পড়ে যেতে হবে। 1 নম্বর প্রশ্ন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা 10 মার্কের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যে রাইট অ্যাবাউট দ্য মেকানিজম অফ মনসুন সার্কুলেশন উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 10 মার্কের জন্য, যে ভারতের সাপেক্ষে ভারতের রেফারেন্স দিয়ে তোমাদের মনসুন সার্কুলেশন বা মৌসুমী বায়ুর গতি প্রকৃতি আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন রাইট অ্যাবাউট দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান মনসুন, মানে ভারতীয় মৌসুমী বায়ুর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। এর মধ্যেই পড়বে তোমাদের এই ব্রেক অফ মনসুন, ব্রাস্ট অফ মনসুন, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো তোমাদের পড়বে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ হিমালয়া এন্ড এল নিনো অন ইন্ডিয়ান মনসুন, মানে এই যে ভারতে মৌসুমী বায়ু প্রবাহ হয়, এই মৌসুমী বায়ুর প্রবাহকে হিমালয়া এবং এল নিনো এই দুটি ঘটনা, হিমালয় তো ঘটনা না, হিমালয় হচ্ছে একটা ভূপ্রকৃতি এবং এল নিনো হচ্ছে ঘটনা, তো এই দুটি বিষয় কিভাবে প্রভাব ফেলে সেটা তোমাদের আলোচনা করতে হবে। চ্যাপ্টার 5 হচ্ছে কনডেনসেশন এবং প্রেসিপিটেশন। কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন এবং প্রেসিপিটেশন মানে হচ্ছে অধঃক্ষেপণ। প্রেসিপিটেশনের সহজ ভাষায় বৃষ্টিপাত, তুষারপাত। এখান থেকে 2 মার্কের প্রশ্ন, প্রচুর প্রশ্ন আসে 2 মার্কের জন্য, এগুলো তোমাদের একটু আলাদা করে পড়তে হবে 2 মার্কের জন্য। যে প্রথম হচ্ছে হোয়াট ইজ ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন, মানে লিনতাপ কাকে বলা হয়, কনডেনসেশনের ক্ষেত্রে লিনতাপ কি জিনিস। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এই যে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, এটা এর আবার দুটি প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে ড্রাই এবং একটা হচ্ছে ওয়েট। এই ড্রাই এবং ওয়েটের সংজ্ঞাও আসতে পারে এবং এই দুটোর মধ্যে আবার পার্থক্য আসতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচারকে বাংলা ভাষায় বলে শিশিরাঙ্ক তাপমাত্রা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ক্লাউড ব্রাস্ট। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইভাপোরেশন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্লাউড এন্ড ফগ, অর্থাৎ মেঘ এবং কুয়াশার মধ্যে পার্থক্য। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফারেন্স বিটুইন হেল এন্ড স্লিট। 8 নম্বর হচ্ছে হোয়াট ইজ কনডেনসেশন নিউক্লি। 9 নম্বর হচ্ছে কনডেনসেশন নিউক্লিরই একটা প্রকার হচ্ছে হোয়াট ইজ হাইগ্রোস্কোপিক নিউক্লি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সুপার কুলড ওয়াটার ড্রপলেট। সুপার কুলড মানে হচ্ছে অতি শীতল জলকণা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ আইস ক্রিস্টাল। আইস ক্রিস্টাল মানে হচ্ছে বরফ কেলাস। 12 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সাবলিমেশন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাবসলিউট এন্ড রিলেটিভ হিউমিডিটি। তো এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে এবং 5 বা 10 থেকেও এখানে 3টি প্রশ্ন রয়েছে, বেশি প্রশ্ন দিইনি। রাইট অ্যাবাউট দ্য ফ্যাক্টরস অফ কনডেনসেশন এন্ড ফর্মস অফ কনডেনসেশন, মানে কনডেনসেশনের নিয়ন্ত্রকগুলি কি কি এবং এর যে বিভিন্ন ফর্মগুলি রয়েছে, ক্লাউড, ফগ, ডিউ, এগুলো তোমাদের আলোচনা করতে হবে এবং এই প্রত্যেকটা যে ভাগ রয়েছে, ডিউ, ক্লাউড, ফগ, স্মগ, এইগুলো তোমাদের প্রত্যেকটা 2 মার্কের জন্য পরীক্ষাতে আসে। আবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য প্রসেস অফ কনডেনসেশন। কনডেনসেশন প্রসেসটা তোমাদের আলোচনা করতে, মানে কনডেনসেশন কিভাবে ঘটে, কনডেনসেশন কিভাবে ঘটে আলোচনা করতে হবে। তোমরা অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে আলোচনা করে দিবে, তাহলে হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ফর্মস অফ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণের বিভিন্ন ফর্মগুলি রয়েছে, সেই ফর্মগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। তো এই যে ফর্মগুলো, এই প্রশ্নটা গোটা তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে অথবা 5 মার্কের জন্য আসতে পারে। 10 মার্ক হলে বৈশিষ্ট্য দিয়ে একটু বড় বড় করে লিখতে হবে, 5 মার্ক হলে একটু ছোট করে লিখতে হবে এবং 2 মার্ক তো 2 মার্ক, যে বিভিন্ন ফর্মগুলি রয়েছে, বৃষ্টিপাত, তারপরে তুষারপাত, হেল, স্লিট, এগুলো তোমাদের ফর্ম রয়েছে, তো এই ফর্মগুলো 2 মার্কের জন্য তোমাদের পরীক্ষাতে আসে। এবার 6 নম্বর প্রশ্ন হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমাদের ক্লাইমেট চেঞ্জ এন্ড ক্লাইমেট ক্লাসিফিকেশন। সরি, এখানে একটা বিষয় তোমাদের অ্যাড করা হয়নি, এখানে একটা বিষয় অ্যাড করা হয়নি। তোমাদের যে আইস ক্রিস্টাল থিওরি বা বার্জিয়ান ফিন্ডেনশন যে থিওরিটা রয়েছে, সেই থিওরিটা তোমাদের পড়ার দরকার নেই, কারণ সেটা পড়ে গিয়েছে। এখানে 4 নম্বর প্রশ্ন দিয়ে অ্যাড করতে হতো কোয়ালিশন এবং কোয়ালিশন থিওরি, যেটা রয়েছে কোয়ালিশন এবং কোয়ালিশন থিওরি, সেই থিওরিটা তোমাদের পড়তে হবে 4 নম্বর। এই প্রশ্নটা তোমরা একটু পড়ে যাও, এখানে টাইপিং করা হয়নি কোনো ক্রমে, তো নোটসের মধ্যে সেটাও রয়েছে, তো এই প্রশ্নটা তোমরা পড়ে যাও। কিন্তু আইস ক্রিস্টাল থিওরিটা পড়ার তোমাদের দরকার নেই এই বছরের জন্য।
এবার আসছি ক্লাইমেট চেঞ্জ এন্ড ক্লাইমেট ক্লাসিফিকেশন। এখান থেকে তোমাদের 2 মার্ক তেমন আসে না, কয়েকটা বিষয় আসতে পারে। যেমন ক্লাইমেট চেঞ্জ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ গ্রিন হাউস, তারপরে গ্রিন হাউস গ্যাস, তারপরে গ্রিন হাউস ইফেক্ট কি, তারপরে ওজোন হোল কি, ওজোন গ্যাস কি, এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তো এগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে। তো এখান থেকে আলাদা করে 2 মার্ক পড়ার দরকার নেই, এখান থেকে তোমাদের মেন এই 5টি প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ক্লাসিফাই ক্লাইমেট অ্যাকর্ডিং টু কোপেন মেনশনিং দেয়ার বেসিস। মানে ক্লাইমেট মানে কোপেন যে ক্লাইমেট বা জলবায়ুর শ্রেণীবিভাগ করেছেন সেটা তোমাদের আলোচনা করতে হবে। এই প্রশ্নটার ক্ষেত্রে একটা বলে দিই, তোমরা যদি এই প্রশ্নটা যদি মানে তোমাদের যদি 10 মার্কের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে, তাহলে আগে তোমরা অন্য প্রশ্ন খুঁজবে পরীক্ষার হলে। যে যখন দেখবে যে আর প্রশ্ন কমন নেই, একটা কমন পেয়েছো এবং একটা এটাই কমন, কোপেন ছাড়া আর পাচ্ছ না, তখনই তোমরা কোপেনটা লিখবে, না হলে লিখবে না। কারণ কোপেন হচ্ছে অনেক বড়, কোপেনের শ্রেণীবিভাগ অনেক বড়, প্রচুর বড় করে লিখতে হয়। এই কারণে এইটা তোমরা একটু অ্যাভয়েড করবে পরীক্ষাতে লেখার জন্য, মুখস্থ করে যাবে। যদি তোমরা কমন না পাও, অন্য প্রশ্ন 2টি প্রশ্ন যদি কমন না পাও, তাহলে তোমরা কোপেন লিখবে, না হলে তোমরা কোপেন লিখবে না। কারণ কোপেন 5-6 পেজের একটা নোট লিখতে অনেক সময় লাগবে, অন্য প্রশ্নতে তোমরা যাবে। কিন্তু যখন কমন পাচ্ছ না দেখছো, তখন তোমরা কোপেনটা লিখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য বেসিস অফ ক্লাইমেট ক্লাসিফিকেশন আফটার থর্নথওয়াইট। থর্নথওয়াইটের শ্রেণী বিভাগ যেটা রয়েছে 1931 এবং 1942, এই যে এই যে থর্নথওয়াইটের ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন প্রচুর জটিল ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশন তার জন্য আমি দিইনি সাজেশনের ক্ষেত্রে যে অন্য প্রশ্ন অন্য প্রশ্ন তোমরা লিখবে, শুধু আমি বেসিস দিয়েছি। বেস মানে হচ্ছে ভিত্তি, তোমরা শুধু থর্নথওয়াইটের ভিত্তিগুলো পড়ে যাবে, যে টেম্পারেচার, তারপরে রেনফল, তারপরে সিজন, এই যে বিভিন্ন বেস রয়েছে থর্নথওয়াইটের, এই থর্নথওয়াইটের বেস গুলো পড়ে যাবে ক্লাইমেট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। কিন্তু তোমরা থর্নথওয়াইটটা তোমরা যদি যারা পড়তে চাও তারা পড়বে, কিন্তু সাজেশন হিসাবে তোমরা এটা পড়ে যেও না, কারণ এটা কঠিন এবং লিখতেও অনেক মানে কোপেনের মতন বড়, তাই এটা তোমরা অ্যাভয়েড করতে পারো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ার অ্যান্ড কজ অফ ওজোন ডিপ্লেশন। মানে ওজোন লেয়ার এর গুরুত্ব কি এবং ওজোন ডিপ্লেশন মানে এই যে ওজোন স্তরের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার কারণগুলি কি কি, তো এগুলো এটা আসতে পারে। এখান থেকে তোমাদের ওজোন হোল, ওজোন লেয়ার, এগুলো কি, এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কজ এন্ড কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস ইফেক্ট। মানে গ্রিন হাউস ইফেক্ট এর কজ মানে কারণ কি এবং কনসিকুয়েন্সেস মানে ফলাফল কি। 5 নম্বর প্রশ্ন রাইট অ্যাবাউট দ্য কজ এন্ড কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণ কি এবং জলবায়ু পরিবর্তনের ফলাফল কি। এই হচ্ছে তোমাদের শেষ চ্যাপ্টার, মানে ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট ক্লাসিফিকেশন, এই চ্যাপ্টার 2টি থেকে এই 5টি প্রশ্ন তোমরা বড় প্রশ্ন পড়ে যাবে। এখান থেকে তেমন 2 মার্কের প্রশ্ন পড়ার দরকার নেই। 2 মার্কের প্রশ্ন খুব বেশি হলে ঘুরিয়ে আসতে পারে, যে কোপেনে যখন পড়বে তখন বিভিন্ন ক্লাইমেটের নাম দেখবে, বিডব্লিউ ক্লাইমেট, বিএস ক্লাইমেট। তো এই যে ক্লাইমেট গুলো, এই ক্লাইমেট গুলো তোমাদের 2 মার্কের জন্য কোনো একটা বৈশিষ্ট্য মানে একটা প্রশ্ন দিতে পারে, যে বলে দিল যে বিডব্লিউ ক্লাইমেটের বৈশিষ্ট্য কি। এইভাবে তোমাদের প্রশ্ন একটা দিতে পারে, তাছাড়া তোমাদের এখান থেকে তেমন প্রশ্ন আসবে না। তো এটাই হচ্ছে তোমাদের লাস্ট চ্যাপ্টার ক্লাইমেটোলজি সাজেশন আমরা শেষ করলাম। এই ক্লাইমেটোলজি থেকে এগুলো তোমাদের পড়তে হবে। এবং যারা 10 মার্ক নিয়ে চিন্তিত তাদের বলে দিচ্ছি, 10 মার্ক নিয়ে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, কোপেন পড়বে, তারপরে হচ্ছে ফর্মস অফ প্রেসিপিটেশন পড়বে, 2টো প্রশ্ন হলো মেকানিজম অফ মনসুন 3টে, এখান থেকে পড়বে এয়ার মাসের প্রকারভেদ 4টে, এবং এখান থেকে পড়বে তোমরা এই প্রথম 4টি প্রশ্ন 1 2 3 4 হিট বাজেট, এই 4টি প্রশ্ন, তাহলে 4টি আর 3টি 7টি তোমাদের প্রশ্ন দিলাম। এই 7টি প্রশ্ন পড়লেই তোমরা ক্লাইমেটোলজি থেকে একটি 10 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এটা গেল ক্লাইমেটোলজির সাজেশন কমপ্লিট হলো। এবার আমরা সয়েল জিওগ্রাফিতে ঢুকবো। ক্লাইমেটোলজিটাই শুধু আমি চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছি, সয়েল এবং বায়োজিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ করিনি, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর চ্যাপ্টার রয়েছে, আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ দিতে গেলে তোমাদের প্রশ্ন সংখ্যা বেড়ে যাবে, তাই আমি সাজেশনের মতো করে দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। তো সয়েল জিওগ্রাফি থেকে 2 মার্কের প্রশ্ন 30টা রয়েছে। 1 নম্বর প্রশ্ন ডিফাইন সয়েল, 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সয়েল প্রোফাইল, 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ সয়েল পিএইচ সিগনিফিক্যান্ট, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন সয়েল এন্ড ল্যান্ড, মাটি এবং ভূমির মধ্যে পার্থক্য, মাটি এবং ভূমি এক নয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বগ সয়েল, 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ লোমি সয়েল, 7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সয়েল এয়ার বা মৃত্তিকার বায়ু বলতে কি বোঝো।
8 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সয়েল ময়েশ্চার বা মৃত্তিকার আর্দ্রতা বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিলারি মুভমেন্ট এন্ড ক্যাপিলারি ওয়াটার? ক্যাপিলারি কথার অর্থ হচ্ছে কৈশিক। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হাইগ্রোস্কোপিক ময়েশ্চার? 11 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ফিল্ড ক্যাপাসিটি? 12 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গ্র্যাভিটি ওয়াটার? 13 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ উইল্টিং পয়েন্ট? 14 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হিউমাস? 15 নম্বর প্রশ্ন হচ্ছে সিগনিফিকেন্স অফ নাইট্রোজেন ইন সয়েল? 16 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এনপিকে ইন সয়েল? নাইট্রোজেন, পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। 17 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পেডোলজি? 18 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পেডন? 19 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন সয়েল ট্যাক্সোনমি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন লিচিং। 21 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোলাঞ্চক। 22 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ল্যাটারাইজেশন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হিস্টোসল। 24 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন পেড। 25 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোলাম। 26 নম্বর প্রশ্ন হচ্ছে সিগনিফিকেন্স অফ অর্গানিক ম্যাটার ইন সয়েল, মানে মাটিতে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থের ভূমিকা বা তাৎপর্য। 27 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রেগোলিথ। 28 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ চার্নোজম সয়েল। 29 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সয়েল হরিজন, এবং 30 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পর জল সয়েল। এই 30টা প্রশ্ন তোমাদের ডাইরেক্ট পড়ে যেতে হবে। এই 30টা প্রশ্ন তোমরা 3 দিনে কমপ্লিট করে নিতে পারবে, এগুলো বেশি কঠিন প্রশ্ন না। এখান থেকে 5 এবং 10 মার্কের প্রশ্ন থেকেও অনেকগুলো তোমাদের 2 মার্কের প্রশ্ন হয়ে যাবে। তো 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্নতে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, মানে মৃত্তিকা গঠনের বিভিন্ন নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, যেটা তোমরা 11-12 এ পড়েছো। যেমন এর মধ্যে রয়েছে জলবায়ু, তারপরে সময়, তারপরে জনকশিলা, এই যে বিভিন্ন নিয়ন্ত্রক, এই নিয়ন্ত্রকগুলি আসতে পারে। গোটা যদি নোটটা দেয় তাহলে 10 মার্কের জন্য, যদি যে কোনো একটা দিয়ে দিল যে প্যারেন্ট রকের গুরুত্ব আলোচনা করো সয়েল ফরমেশনের ক্ষেত্রে, সেটা আসতে পারে 5 মার্কের জন্য, একটা যে কোনো একটা দিয়ে দিল। অথবা দুটো দিয়ে 10 মার্কের করে দিল যে প্যারেন্ট রক এবং ক্লাইমেটের ভূমিকা আলোচনা করো, তাহলে এটা 10 মার্ক করে দিতে পারে। মানে এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এবং এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে বলে দিল যে ইয়ে ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন হিসাবে দুটো ভূমিকা লিখো প্যারেন্ট রকের, তখন তোমাদের দুটো বৈশিষ্ট্য ভূমিকা লিখে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস সয়েল অর্ডার উইথ মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যাকর্ডিং টু ইউএসডিএ সয়েল ট্যাক্সোনমি, মানে মৃত্তিকার অর্ডারের শ্রেণী বিভাগ করতে হবে কার দ্বারা? ইউএসডিএ এর সয়েল ট্যাক্সোনমি দ্বারা। তো এটা তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের ইউএসডিএ দিয়ে আলোচনা করতে হবে। রাইট ডাউন দ্য কনসেপ্ট অফ ল্যান্ড ক্যাপাবিলিটি এন্ড ক্লাসিফাই ল্যান্ড ক্যাপাবিলিটি, মানে ভূমি ক্ষমতা কাকে বলে এর একটা ধারণা দাও এবং এটাকে ক্লাসিফাই করো। এর দুটো রয়েছে, অ্যারাবেল এন্ড নন অ্যারাবেল, এবং এর মধ্যেও বিভিন্ন ট্যাক্সোনমি গুলো রয়েছে, তো সেগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এটাও ইউএসডি এর শ্রেণী বিভাগটাই তোমরা পড়বে। এটাও 10 বা 5 এর জন্য আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এর আগের বছর এটা এসেছিল না। 5 এর জন্য আসতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গিভ এ ডিটেইলড অ্যাকাউন্ট অফ দ্য ফরমেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইট সয়েল প্রোফাইল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগে পর্জল এসেছিল, কিন্তু এবার এসেছে তোমাদের ল্যাটেরাইট। চার্নোজমটা আসার সম্ভাবনা কম, ল্যাটেরাইটটা গুরুত্বপূর্ণ। যে ল্যাটেরাইট সয়েল প্রোফাইল কিভাবে গঠিত হয় এবং এর বৈশিষ্ট্যগুলি কি কি, এটা 10 বা 5 এর জন্য আসতে পারে। 5 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, রাইট এ শর্ট নোট অন জেনেটিক প্রিন্সিপালস অফ সয়েল ক্লাসিফিকেশন, মানে জেনেটিক অনুসারে সয়েল ক্লাসিফিকেশনটা করো এবং এর যে বিভিন্ন ভিত্তিগুলো রয়েছে সেই ভিত্তিগুলো লেখো। তো এর মধ্যেও যে বিভিন্ন এই নোটটা যদি তোমরা পড়ো জেনেটিক প্রিন্সিপালস অফ সয়েল ক্লাসিফিকেশন, তাহলে এখান থেকে বিভিন্ন মৃত্তিকার তোমাদের বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার ইন সয়েল, মানে মাটির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের প্রকারভেদগুলি আলোচনা করো। একইভাবে টেক্সচারের প্রকারভেদগুলি আলোচনা করো। রাইট অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ এনপিকে ইন সয়েল, এটা 5 মার্কের জন্য আসে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে গিভ দ্য কনসেপ্ট অফ সয়েল প্রোফাইল এন্ড সয়েল হরিজন, সয়েল প্রোফাইল এবং সয়েল হরিজনের ধারণা দাও। এর মধ্যে যে বিভিন্ন ও লেয়ার, এ লেয়ার, এই বিভিন্ন গুলো রয়েছে, এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট প্রসেসেস অফ সয়েল ফরমেশন, মানে মৃত্তিকা গঠনের যে বিভিন্ন প্রক্রিয়াগুলি রয়েছে, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, ল্যাটারাইজেশন, অ্যালকালাইজেশন, এলুভিয়েশন, এই বিভিন্ন যে প্রক্রিয়াগুলি রয়েছে এই প্রক্রিয়াগুলি তোমাদের পড়তে হবে। এগুলো সাধারণত 5 বা 10 এর জন্য আসে না, প্রধানত 2 মার্কের জন্য এই প্রক্রিয়াগুলি আসে। তাই একটা নোটের মধ্যে তোমরা সবগুলো পড়ে নিবে, তাহলে প্রত্যেকটা 2 মার্ক হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অর্গানিক ম্যাটার ইন সয়েল,
এটাও 5 মার্কের জন্য পড়বে। 12 নম্বর প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন এলোভিয়েশন এন্ড ইলুভিয়েশন। এই 12টি প্রশ্ন তোমরা পড়ে যাবে সয়েল জিওগ্রাফি থেকে 5 মার্ক এবং 10 মার্কের জন্য। এবার আসছি বায়োজিওগ্রাফি থেকে। বায়োজিওগ্রাফি থেকে 30টা 2 মার্কের প্রশ্ন আছে। ডিফাইন বায়োজিওগ্রাফি, তারপর ইকোটন, হ্যাবিট্যাট, ইকোলজি, ইকোলজিক্যাল নিস, ইকোলজিক্যাল সাকসেশন, তারপরে বায়োসিল্ড, তারপরে ডিস্টিংগুইশ বিটুইন ইকোলজি এন্ড বায়োলজি, ডিস্টিংগুইশ বিটুইন ইকোস্ফিয়ার এন্ড বায়োস্ফিয়ার, হোয়াট ইজ অটো ইকোলজি এবং সিং ইকোলজি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বায়োমাস, তারপরে এনার্জি পিরামিড কি, তারপরে বায়ো পিরামিড কি, তারপরে বায়োমাস পিরামিড কি, হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি, তারপরে ট্রফিক লেভেল এবং ট্রফিক স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করো, হোয়াট ডু ইউ মিন বাই ইন সিটু এবং এক্স সিটু কনজারভেশন। তারপরে 18 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এনার্জি ফ্লো এন্ড নিউট্রিয়েন্ট সাইকেল, মানে নিউট্রিশন সাইকেল এবং এনার্জি ফ্লোর মধ্যে পার্থক্যটা কি। এনার্জি লস হয় কিন্তু নিউট্রিয়েন্টস লস হয় না, আবার ফিরে যায়, যতটুকু ততটুকুই ফিরে যায়। 19 নম্বর হচ্ছে সিগনিফিকেন্স অফ নাইট্রোজেন সাইকেল। 20 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডিনাইট্রিফিকেশন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন। 22 নম্বর প্রশ্ন, হোয়াই আর গ্রিন প্ল্যান্ট সিগনিফিক্যান্ট ইন কার্বন সাইকেল, মানে সবুজ যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলো কার্বন সাইকেলে কেন গুরুত্বপূর্ণ, এটা আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই বায়োডাইভার্সিটি, হোয়াট ডু ইউ মিন বাই বায়োডাইভার্সিটি এন্ড বায়োডাইভার্সিটি লস, মানে জীববৈচিত্র্য বলতে কি বোঝো এবং জীববৈচিত্র্য লস বা ক্ষতি বলতে কি বোঝো। 24 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বায়োস্ফিয়ার, হোয়াট ইজ বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে 26 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এমএবি বা ম্যাব, এবং ম্যাবের অবজেক্টিভ গুলো তোমাদের পড়তে হবে। একইভাবে তোমাদের ওয়াইল্ড লাইফ কনজারভেশনের অবজেক্টিভ পড়তে হবে এবং একইভাবে ন্যাশনাল পার্কের অবজেক্টিভ পড়তে হবে। অবজেক্টিভ মানে হচ্ছে লক্ষ্য। 29 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন প্রোডিউসার এবং কনজিউমার। প্রোডিউসার মানে হচ্ছে উৎপাদনকারী এবং কনজিউমার মানে হচ্ছে যে খাদক বা খায়। তো উৎপাদক এবং খাদকের মধ্যে পার্থক্য কি। 30 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ট্রপিক্যাল রেন ফরেস্ট ইজ হাইলি ডেন্স, মানে ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কিসের জন্য অধিক ঘন, কারণ এখানে প্রচুর তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত হয়, এই কারণে এখানকার গাছগুলোর বৃদ্ধি অনেক বেশি, এই কারণে এই রেন ফরেস্ট প্রচুর ঘন হয়। তো এই 30টি প্রশ্ন তোমাদের 2 মার্কের জন্য পড়তে হবে। এবার 5 এবং 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একটি নোট থেকে তোমাদের এতগুলো প্রশ্ন বের হতে পারে, যে রাইট অ্যাবাউট দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ ইকোসিস্টেম, এটা হচ্ছে মেন প্রশ্ন। এখান থেকে এবার কি কি ঘুরিয়ে আসতে পারে, বায়োটিক এন্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস, মানে এই যে ইকোসিস্টেমের যে স্ট্রাকচার, সেটা যে গঠন হয় কাদের নিয়ে, বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট নিয়ে। তাই এটা 2 মার্কের জন্য আসতে পারে। অথবা দিয়ে আসতে পারে, আরো প্রশ্ন আসতে পারে, সিগনিফিকেন্স অফ ডিকম্পোজার ইন ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেমের ডিকম্পোজার বা বিয়োজকের গুরুত্ব কি বা ভূমিকা কি সেটা আলোচনা করো। অথবা আসতে পারে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, মানে এই যে ইকোসিস্টেমে এনার্জি ফ্লো কেমন ভাবে হয়। অথবা দিয়ে আসতে পারে, এই এনার্জি ফ্লোটা 5 এর জন্য আসতে পারে, 10 এর জন্য আসতে পারে। অথবা দিয়ে আসতে পারে হোয়াট ইজ প্রোডিউসার বা উৎপাদক কি, কনজিউমার বা খাদক কি। অথবা দিয়ে আসতে পারে প্রিন্সিপালস অফ ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেম বা জীববৈচিত্র্যের প্রিন্সিপালস বা মূল নীতিগুলো কি। এই মূল নীতিগুলির মধ্যে বিভিন্ন মূল নীতি রয়েছে, এই ফাংশনস গুলি, সেগুলো তোমাদের পড়তে হবে। এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কি কি। অথবা দিয়ে আবার আসতে পারে সিগনিফিকেন্স অফ ইকোসিস্টেম, বা ইকোসিস্টেমের সিগনিফিকেন্স বা তাৎপর্য কি। আবার আসতে পারে 10% ল অফ লিন্ডেম্যান, তোমরা 10% সূত্র শুনেছো লিন্ডেম্যানের, এটাও তোমাদের এই প্রশ্নটার মধ্যেই পড়ছে। তাই এতগুলো অথবা দিয়ে তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তাই একটা প্রশ্ন পড়লে তোমাদের এতগুলো হয়ে যাবে। এবার আসছি 2 নম্বর প্রশ্ন, রাইট অ্যাবাউট দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস এন্ড টাইপস অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো কি এবং এর টাইপস গুলো কি কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কজ, কনসিকুয়েন্সেস এন্ড ম্যানেজমেন্ট অফ বায়োডাইভার্সিটি লস, অর্থাৎ জীববৈচিত্র্য যে হ্রাস হচ্ছে বা ক্ষয় হচ্ছে, এর কারণ কি, এর ফলাফল কি এবং এগুলোকে ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, সেগুলো সম্বন্ধে একটা নোট তোমাদের আলোচনা করতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ ডিটেইলড নোট অন কার্বন সাইকেল। তোমাদের এর আগের বছর নাইট্রোজেন সাইকেল এসেছিল, তাই এই বছর কার্বন সাইকেলটা আসতে পারে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ ডিটেইলড নোট অন তৈগা বায়োম। তৈগা বায়োমটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগের বছর ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম এসেছিল। তো এই দুটোর মধ্যেই কিন্তু 10 মার্কের একটা আসে, তাই ট্রপিক্যাল রেন ফরেস্ট যেহেতু হয়ে গিয়েছে, তাই তৈগা বায়োমটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ।
এছাড়াও এই প্রশ্নগুলো আসতে পারে, কিন্তু তৈগা বায়োমটা তোমরা ভালো করে পড়ে যাবে। রাইট অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ বায়োজিওকেমিক্যাল সাইকেল হবে। এই একটু এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এখানে বায়োজিওগ্রাফি কেমিক্যাল সাইকেল নয়, বায়োজিওকেমিক্যাল সাইকেল হবে। যে বায়োজিওকেমিক্যাল সাইকেলের গুরুত্ব বা তাৎপর্যটা কি, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন ট্রফিক স্ট্রাকচার বা পুষ্টি স্তর সম্বন্ধে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ফুড ওয়েব এবং ফুড চেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ ডিটেইলড নোট অন গ্রাসল্যান্ড বায়োম। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হাইলাইট দ্য মেজর বায়োমস অন ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে যতগুলো বায়োম রয়েছে গুরুত্বপূর্ণ বায়োম, সেগুলোকে তোমাদের একটা নোটের মধ্যে আলোচনা করতে হবে। তো তোমাদের এই যে 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন বায়োজিওগ্রাফি থেকে মাত্র 10টা দিয়েছি, এই 10টা তোমরা ভালো করে পড়ে যাও। তোমাদের এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এখান থেকে দিবে। আমি যেই ভাষায় দিচ্ছি এই ভাষায় দিবে না, কারণ সে আর নিজের মতো করে ভাষা দিয়ে প্রশ্ন লিখবে, কিন্তু প্রশ্ন এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আসবে। তাই এই প্রশ্নগুলো পড়ে যাও। তোমাদের মাত্র এখান থেকে 10টা প্রশ্ন রয়েছে বড় প্রশ্ন, এবং এখান থেকে রয়েছে 12টা। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও, এগুলোই তোমাদের সাজেশনটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভালো করে। এবং একটা নোটস, তোমাদের স্যাম্পল নোটস রয়েছে, স্যাম্পল নোটসটা দেখে নাও। ইনভার্সন অফ টেম্পারেচারের নোটসটা রয়েছে, তো তোমাদের এমন নোটস দেওয়া হবে, তো এই নোটসটা তোমরা দেখে নাও। এবং নোটস নিলে অবশ্যই 7029749661 এই নাম্বারে তোমরা মেসেজ করে তোমরা নোটস নিতে পারো। তো এখানে প্রথমে আমরা প্রিফেস বা ভূমিকা দিয়ে শুরু করেছি, যে ইনভার্সন অফ টেম্পারেচার কাকে বলা হয় বা তাপমাত্রা বৈপরীত্য কাকে বলা হয়, এবং এর তাপমাত্রা বৈপরীত্যের প্রকারভেদ কতগুলি, প্রকারভেদ 4টি প্রকারভেদ রয়েছে, সারফেস ইনভার্সন, আপার এয়ার ইনভার্সন এবং ভ্যালি ইনভার্সন এবং ফ্রন্টাল ইনভার্সন। তো সারফেস ইনভার্সন কাকে বলা হয় সেটা লিখেছি। এবার সারফেস ইনভার্সনকেও আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেডিয়েশন এবং একটা হচ্ছে অ্যাডভেকশন। তো এই দুটো প্রকার লিখলাম। তারপর এর ক্যারেক্টারিস্টিক্স এবং কনসিকুয়েন্সেস লেখা রয়েছে। এরপর আপার এয়ার ইনভার্সনের ক্ষেত্রে কজ এবং কনসিকুয়েন্সেস লেখার দরকার নেই, এটা মোটামুটি লিখতেই হবে, লিখলেই হলো। 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, এয়ার ড্রেনেজ ইনভার্সন আর ভ্যালি ইনভার্সন। এই ভ্যালি ইনভার্সন কি জিনিস, কিভাবে হয়, তারপরে এর কজ এবং কনসিকুয়েন্সেস বা ক্যারেক্টারিস্টিক্স গুলি কি কি। তারপরে লাস্টে হচ্ছে ফ্রন্টাল ইনভার্সন বা সীমান্ত ইনভার্সন। সীমান্ত ইনভার্সনের কাকে বলা হয় এবং এর ক্যারেক্টারিস্টিক্স এবং কনসিকুয়েন্সেস। তো তোমাদের এই ধরনের নোটস তোমাদের দেওয়া হবে। তোমরা যারা নিবে নোটস তারা মেসেজ করে নোটস নিয়ে নিও, এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও। এখান থেকেই তোমরা আশা করছি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই।